আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন কবি গোলাম কিবরিয়া পিনু। আমরা তার সঙ্গে আলোচনা করব মুক্তিযুদ্ধ এবং রাজনীতি এগুলো কিভাবে সাহিত্যে নানাভাবে প্রভাব বিস্তার করে। কবি গোলাম কিবরিয়া পিনু, পিনু ভাই আপনাকে স্বাগত ইচ্ছেঘুরির এই আসরে। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। পিনু ভাই, আমি যে জায়গাটা আসতে চাই, আমরা জানি যে আপনার যখন কৈশোর 70 দশকের শুরুর দিকটা, আপনি তখন খুব মানে ভালোভাবে, মূলত আপনি 60 দশকের শেষের দিকেই খেলাঘর এবং ছাত্র ইউনিয়ন এগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন এবং কবি হয়ে উঠেছেন। তো একজন মুক্তিযোদ্ধা এবং সক্রিয় রাজনৈতিক কর্মী এবং বামপন্থী রাজনীতি, মার্কসিস্ট দর্শনের রাজনীতি করা কর্মী হিসেবে আপনি কবি হয়ে উঠলেন। আপনার কবিতায় আপনার রাজনীতির প্রভাব কি পরিমাণ আছে? আসলে তো রাজনীতি বিষয়টা খুব সংকীর্ণ অর্থে বলা ঠিক হবে না। রাজনীতি একটি দৃষ্টিভঙ্গি, রাজনীতির সঙ্গে প্রত্যেকটা মানুষই যুক্ত বিভিন্নভাবে, মানসিকভাবে যুক্ত, সামাজিক কর্মকাণ্ড ভিত্তিতে যুক্ত, তারপর হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে যুক্ত। তা রাজনীতিকে আমরা আসলে সংকীর্ণ অর্থে অনেক সময় ব্যবহার করে থাকি যে মিছিল, জনসভা এগুলো হচ্ছে রাজনীতির প্রধান উপাদান, তা ঠিক নয়। তা আমি মনে করি যে রাজনীতি একটা দৃষ্টিভঙ্গি এবং এই দৃষ্টিভঙ্গিতে প্রত্যেক কবি সাহিত্যিকে থাকা উচিত। এবং আসলে কবিরা কাজ কি করে, একটা বোধ উস্কে দেয় কবিতার মধ্য দিয়ে, এবং সেই বোধটা কি একটা দৃষ্টিভঙ্গি। আমরা মনে করি যে কবিরা শুধু অক্ষরজীবী না, তারা অগ্র জ্ঞান নিয়ে কবিতার ভিতরে বিভিন্ন জ্ঞানকে উস্কে দেয় এবং বোধকে সঞ্চারিত করে, এবং মুহূর্তের ভিত্তিতে বিভিন্ন বোধের ভিত্তিতে একটা দৃষ্টিভঙ্গি, একটি দর্শন এগুলোকে উস্কে দেয় পাঠকের মধ্যে। এইভাবে আসলে কবিতায় রাজনীতিটা সঞ্চারিত হয়ে থাকে। হ্যাঁ, আপনার কথাটা তো একেবারেই সত্য যে রাজনীতির উপাদান কিংবা রাজনীতির আবহে আমরা সবাই যুক্ত, কিন্তু সুনির্দিষ্ট করে যখন একজন মানুষ রাজনৈতিক কর্মী হিসেবে তার ভূমিকা থাকে, সে যখন সেই দর্শনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় হয়, সেই মানুষটি যখন আবার কলম নিয়ে উপমা খুঁজে বেড়ায়, ওখানে একটু ভিন্নতা থাকবার কথা। আমরা সেই জায়গাটা বুঝতে চাইছিলাম যে আপনার মার্কসিস্ট ধারার রাজনৈতিক দর্শন কবিতা নির্মাণে কি বৈপরীত্যের জন্ম দিয়েছে নাকি একটু সহায়ক হয়েছে? না, আমি মনে করি যে এটা সহায়ক ভূমিকা পালন করেছে। এই কারণে যে আসলে কবিতা তো আসলে অনেক বিষয় নিয়ে লেখা যায়, এটা আমরা মনে করি, কিন্তু যারা রাজনৈতিক সচেতন, মার্কসীয় চিন্তাধারার সঙ্গে নিজেকে যুক্ত করে তার জীবনটাকে প্রবাহমান রাখে, তাদের ভিতরে এক ধরনের বোধ কাজ করে। সেই বোধের ভিতরে জনগণের ইচ্ছা, দেশের আকাঙ্ক্ষা, তারপর দেশের স্বপ্ন, এগুলো সম্পর্কিত হয়ে ওঠে। এবং সেই দিক থেকে আমার মনে হয় যে যারা মার্কসীয় চিন্তা ভাবনা করে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাজনীতি সম্পর্কে সচেতন থাকেন যেসব কবি লেখকরা, তাদের মধ্যে কবিতার উপাদানগুলো একটু দায়ের ভিত্তিতে চলে আসে। এবং সেই দায়টা হচ্ছে সংকীর্ণ অর্থে না। আমি ভাবি যে কবিতা কোনো স্লোগান না, যে কবিতা লিখবে সেটা প্রথমত কবিতা হয়ে উঠতে হবে, এবং সেই কবিতার উপাদানের ভিতরে আপনার শিল্পিত যে শর্তগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। এবং এই পূরণের যে বিষয় বস্তু হিসাবে যে বিষয়গুলো আসবে সেগুলো হয়তো জনগণ সম্পর্কিত হবে, দেশ সম্পর্কিত হবে, তারপর সমাজ সম্পর্কিত হবে, অথবা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সেই উপাদানগুলো কবিতায় যুক্ত হতে পারে। এইভাবে আসলে কবিতায় তাত্ত্বিক ভাবে এই জায়গাটা যেমন সত্য যে কবিতা যেন স্লোগান ধর্মী না হয়ে ওঠে, আবার একটা বিপজ্জনক রেখাও থাকে সেইখানে, লাল রেখা, যে যখন সক্রিয় রাজনীতি করে তখন কবিতায় তার ভাবনাটা এমনভাবে সরাসরি আসবার ভয় থাকে যে স্লোগান হওয়ারও একটা বিপদ তৈরি হয়। তো ওখানে আপনি কি সতর্ক হয়ে ওঠেন নাকি ক্রমান্বয়ে আপনি একজন সহজাত উপমা খোঁজার মানুষ হয়ে উঠেছেন? না, এক্ষেত্রে সহজভাবে উপমা খোঁজার মানুষ হয়ে আমরা উঠি। আমি একটু এই প্রেক্ষাপটটা বলি যে আমরা যদি ধরি কবি শামসুর রহমানের কবিতা,
তার কবিতা আর বেশিরভাগ অংশ কিন্তু রাজনৈতিক সমাজ সচেতনমূলক কবিতা, কিন্তু সেই কবিতা শিল্পসত্ত্ব পূরণ হয়েছে। এবং আমি মনে করি যে শামসুর রহমান বাংলা কবিতার একটি বাক শুধু পরিবর্তন করেননি। শামসুর রহমান কবিতার কাছে গেলে আমরা আমাদের স্বদেশকে পাই, আমাদের রাজনীতিকে পাই, আমাদের আন্দোলনকে পাই, আমাদের মুক্তিযুদ্ধকে পাই। সেই দিক থেকে আমরা মনে করি যে শামসুর রহমান আমাদের দেশের একজন বড় রাজনৈতিক সচেতন, সমাজ সচেতন কবি। আমরা যারা কবিতা লিখি সেই মূল ধারায় তারাও ভাবি যে কবিতাকে শিল্পিত এবং শিল্প শর্ত পূরণ করে আসতে হবে। সেখানে আমি মনে করি যে স্লোগান হয়ে ওঠার বিষয় না। যদি একজন সচেতন কবি হয়ে ওঠেন তাহলে দেখবেন যে তার ভিতরে কবিতা সম্পর্কিত জ্ঞান থাকবে অবশ্যই, এবং কবিতা কখন হয়ে ওঠে, কিভাবে হয়ে ওঠে, কোন শিল্প শর্তে হয়ে ওঠে সে সম্পর্কে অবশ্যই জ্ঞানময় দখল নিয়ে সেই কবি রাজনৈতিক সচেতন হলেও সে ওইভাবে কবিতা লিখে থাকে। আমি সেই দিক থেকে মনে করি যে এটা কোনো রকম বাধা হিসাবে দাঁড়ায় না। পিন্টু ভাই, এখানে একটা বিষয় যে আপনি কবিতার মোড় নেওয়ার কথা বলেছেন, তো 60 দশকটা জুড়ে ছিল স্বাধিকার আন্দোলনের লড়াইয়ে, কবি সাহিত্যিকদের লড়াই ছিল। আমরা দেশ পেলাম, তো দেশ পেয়ে যে স্বাধীনতা সেইটি দেখা যাচ্ছে যে এই 40 বছর পরে এসে আমরা তার ওই রূপটা খুঁজে পাচ্ছি না নানাভাবে, তাই না? যে রাজনীতির লোভ রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণে প্রকট, তো ওখানে এসে কি আপনি অনুভব করেন যে বাংলা সাহিত্যের কাব্যের জায়গাটা একটা নতুন মোড়ে উপনীত, এটা এখান থেকে আরেকটা দিকে ধাবিত হওয়া প্রয়োজন, যেখানে মানুষের আরেকটা মুক্তির কথা উঠে আসবে, অর্থনীতির মুক্তির কথা উঠে আসবে? আমি আপনার সঙ্গে একমত এই কারণে যে কবিতার বাক তো একটা বিশেষ সময় নিয়ে পরিবর্তন হয়। এটা আসলে মিথস্ক্রিয়া। সামাজিক কিছু আপনার শর্ত যদি তৈরি হয়, যেমন আমরা মুক্তিযুদ্ধের কবিতা কখন লিখেছি? যখন আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করেছি। 70-এ নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে, তারপর তাকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, তারপর যুদ্ধটা শুরু হয়েছে। এবং এইসব ঘটনার পরস্পরায় এক ধরনের চেতনা আমাদের দেশে অবস্থান করেছিল। সেই চেতনাকে স্পর্শ করে কিন্তু তখনকার কবিরা মুক্তিযুদ্ধের কবিতা লিখেছে, গণ আন্দোলনমুখী কবিতা লিখেছে। ঠিক তেমনি পরবর্তীতে আপনি যে কথাটা বললেন যে 40 বছর পর একটা বাঁক ফেরানো উচিত, কিন্তু বাঁক ফিরতে পারে দুইভাবে। একজন লেখক যদি খুব সুদূর প্রসারী চিন্তার অধিকারী হয় তাহলে তার কবিতায় এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে বা এমন একটা বিষয় নিয়ে আসতে পারে যেটা মানুষকে আলোড়িত করে মানুষের মানুষ গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে। এটা একদিক থেকে। আবার একটা দিক থেকে হতে পারে যে সামাজিকভাবে কিছু শর্ত তৈরি হয়েছে, সামাজিকভাবে কিছু ঘটনা ঘটেছে বা সামাজিকভাবে একটা প্রক্রিয়া জনজীবনকে প্রভাবিত করছে, সেটাকে ধরে কিন্তু আবার কবিরা কবিতা লিখতে পারে। এটা পারস্পরিক। ওই জায়গায় যেতে চাচ্ছিলাম, কারণ এখন যে সমাজের বিবর্তন, নতুন প্রজন্ম এখন অমন ভাবে বইমুখী নয়, নতুন প্রজন্ম অমন ভাবে পুরনো আবেগগুলোকে ধারণ করে না, তারা অনেক বেশি বিশ্বায়নের সাথে যুক্ত, তারা অনেক বেশি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তাদের জীবনকে দ্রুতগতি সম্পন্ন করে ফেলেছে। সেই সময়ে এসে দেশপ্রেম, সমাজ ভাবনা, এই প্রেক্ষিতগুলোর একটি ভিন্ন মাত্রা তৈরি হয়েছে। ওরা আগে যেই ম্যাপগত ভূখণ্ডকে আমরা আমাদের দেশ ভাবতাম, আগামী প্রজন্ম আরেকটা তাদের ব্যাকআপ দেশ তৈরি করছে না, সেটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এরকম নানা দেশে এই যে নাগরিকত্ব, ফলে তাদের অনুভবগুলো ছড়িয়ে যাচ্ছে। সেইখানে এসে বাংলাদেশের মানুষেরা যেন একটা নতুন প্রজন্ম, নতুন অনুভবে দাঁড়িয়ে, সেইটা আমাদের মানে কাব্য সাহিত্যে যে প্রভাবটা মানে পজিটিভ ভাবে, আমি সেইখানে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম যে আপনি কি দেখতে পান এখনকার লেখকরা ওই দিকে এগিয়ে যাচ্ছে? আপনি একটা বিশেষ সন্ধিক্ষণের কথা বলে এটার সঙ্গে আমি একমত যে আমাদের সমাজটা একটা সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে, যেখানে আমাদের দেশের জনজীবন, তারপর আমাদের তরুণরা অন্য দেশের
যাচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে, এটা যদি সহজ সরল ভাবে বলি, একটা মিথস্ক্রিয়া হচ্ছে তারা অন্য জায়গায় গিয়ে নাগরিকত্ব নিচ্ছে, তারপর ব্যাপক হারে। হ্যাঁ ব্যাপকভাবে নিচ্ছে, এবং আমরা জানি আশ্চর্য হব যে প্রায় 1 কোটি লোক এখন বিদেশে থাকে বাংলাদেশে। সেটা শুধু শুধু বাংলাদেশি বাঙালি নয়, তারা ভিন্ন ভিন্ন দেশে, হ্যাঁ ভিন্ন ভিন্ন দেশে, কিন্তু প্রায় নিয়ার টু মানে 1 কোটি হচ্ছে বাঙালি থাকে, এবং এটা কিন্তু একটা নতুন অবস্থা তৈরি করেছে যে বিশ্ব নাগরিক হয়ে উঠছে বাঙালি, এবং তাদের মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি তো অবশ্যই হচ্ছে। এটা একটা নতুন উপাদান, এটা শিল্প সাহিত্যে আসতে পারে। আর আমার কাছে মনে হয় আমরা এই যে আমাদের প্রজন্ম বাঙালি এবং বৈশ্বিক নাগরিকত্ব নিয়ে নতুন ভাবে বেড়ে উঠছে, এটা নিয়ে কথা বলবো, একটা বিরতি নেই, বাণিজ্যিক বিরতি। দর্শক, আমরা বললাম কেউরিয়া পিনুতার সাথে একটা ছোট্ট বাণিজ্যিক বিরতি, এবং এক্ষুনি ফিরছি। এত ফর্সা কি ইউজ করছিস? ফেয়ার অ্যান্ড লাভলি আর ফেয়ার অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। দুইটা আলাদা আলাদা, নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ার অ্যান্ড লাভলি, মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম।